আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অর্থাৎ ফ্রেজ কিভাবে আইডেন্টিফিকেশন করতে হবে, চিহ্নিত করতে হবে, সেই কৌশলটা আমরা শিখবো ইনশাল্লাহ। যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, ক্লিয়ারলি সবকিছু দেখতে পারছেন কিনা। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, সবকিছু দেখতে পারছেন কিনা। সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। ইংলিশ গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষা কোশ্চেন আসে। আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে কিনা। এবং আপনারা মানে সবাই শেয়ার করে দেন, ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে আর কি। ওকে, একটা জমজমাট ক্লাস ইনশাল্লাহ আজকে হবে। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, দেখতে পারছেন কিনা এবং আপনারা ক্লাসটা শেয়ার করেছেন কিনা। ওকে, সবাই ক্লাস শেয়ার করে দিবেন।
দেখেন একটু আগে আমরা একটা ক্লাস নিয়েছি, আমরা রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত দেড় ঘন্টা একটা জাঁকজমক ক্লাস নিয়েছি, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ক্লসের তৃতীয় লেকচার। অর্থাৎ আমি আইডেন্টিফিকেশন অফ ক্লস কিন্তু ভাগ ভাগ করে 3 দিনে আপনাদের পড়িয়েছি। আজকে আমাদের রাত 8টায় ছিল আইডেন্টিফিকেশন অফ ক্লজ অ্যান্ড সেন্টেন্সের তৃতীয় লেকচার। আর এই লেকচারটা এত সুন্দর হয়েছে, এবং আজকে আমি লাস্টের যে 8টা থেকে 9:30 পর্যন্ত যে ক্লাসটা নিয়েছি খুব গুরুত্বপূর্ণ টপিক পড়িয়েছি, এবং এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আপনাদের আসবেই আসবে, এবং লাস্ট 46 বিসিএসেও কিন্তু এখান থেকে কোশ্চেন এসে গেছে। অর্থাৎ আজকে রাত 8টায় যে আইডেন্টিফিকেশন অফ ক্লজের তৃতীয় ক্লাসটা আমরা করেছি, অনেকেই ক্লাসটাতে ছিলেন না, কারণ আমাদের প্রত্যেক গ্রুপে শেয়ার দেওয়া হয়নি। এখন স্যার আমাদের স্যার বাসায় ছিল না, যার কারণে শেয়ার দিতে পারিনি। তবে ক্লাসটা শেয়ার দিলে আপনারা সব পেজ থেকে গ্রুপ থেকে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। এবং আজকের লাস্টে যে আইডেন্টিফিকেশন অফ ক্লজের ক্লাসটা হয়েছে সকাল রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেউ যেন মিস করবেন না। ক্লাসটা মিনিমাম 5 থেকে 10 বার দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে হুবহু ইনশাল্লাহ আমার উদাহরণ থেকে আপনারা কোশ্চেন কমন পাবেন। আর এখন আমরা ক্লাস করব আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে, অর্থাৎ এখান থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষা আসে। আপনারা সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ একটা জাঁকজমক ক্লাস আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। তাহলে রাত 8টায় যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা যারা সরাসরি লাইভে দেখতে পারেন নাই, পেজে শেয়ার দেওয়া হয়নি, এখন পেজে শেয়ার দিয়ে দিবে, আপনারা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। ওই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসেন তাহলে আমরা এখন ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ, খেয়াল করেন, ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি বলেন তো? ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজের বাংলা অর্থ হলো শব্দগুচ্ছ। এর সংজ্ঞাটা কি হবে? একাধিক শব্দ, একাধিক শব্দ, একাধিক একাধিক শব্দ, একাধিক শব্দ নিয়ে ফ্রেজ গঠিত হবে। একাধিক শব্দ নিয়ে কি গঠিত হবে? একাধিক শব্দ নিয়ে ফ্রেজ গঠিত হবে, গঠিত হয়। কিন্তু কিন্তু সেখানে কোনো সাবজেক্ট, সেখানে কোনো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে না। সেখানে কোনো সাবজেক্ট ও কি থাকবে না? ফাইনিট ভার্ব থাকে না। সেখানে কোনো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। তাহলে আমরা ফ্রেজের অর্থ জানলাম। ফ্রেজ অর্থ হলো শব্দগুচ্ছ, অর্থাৎ একের অধিক শব্দ, সর্বনিম্ন 2টা শব্দ সেখানে থাকবে। তাহলে সর্বনিম্ন 2টা সদস্য, অর্থাৎ একের অধিক। স্যার আপনার পেজে দিলেও সবাই বুঝতো। ওকে দিব, তাহলে হ্যাঁ দিব, সমস্যা নেই। আমি আগের ক্লাসটা আজকে 8টা থেকে রাত 9:30 পর্যন্ত যে 1.5 ঘন্টা যে ক্লাসটা আমি নিয়েছি, আপনারা বুঝতে পারবেন না যে এত গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। এই ক্লাসটা একবারে আপনাদের সর্বনিম্ন 2টা নম্বর ওই ক্লাস থেকে কমন আসবে, এবং নাউন ক্লাস, অ্যাডজেক্টিভ ক্লাস এবং অ্যাডভার্ব ক্লাস, এই 3টা ক্লাসকে ইনশাল্লাহ আমি পানির মতো বানিয়ে দিয়েছি। ওই ক্লাসটা জীবন কেউ মিস করবে না, তাহলে কিন্তু খুব লস করবেন। ওইখান থেকে 1 থেকে 2 নাম্বার নিশ্চিত হুবহু কমন পাবেন আমার উদাহরণ থেকে। ঠিক আছে, এখন আসেন আমরা ফ্রেজটা নিয়ে আলোচনা করব। আজকে এই 10টায় শুরু করেছি, অত 11:30 পর্যন্ত 1.5 ঘন্টা আমরা এই টপিকটা পড়বো। ইনশাল্লাহ জাঁকজমক একটা ক্লাস আমি আপনাদের উপহার দিব। ফ্রেজ হলো শব্দগুচ্ছ, একাধিক শব্দ, অর্থাৎ ফ্রেজের মধ্যে শব্দ একটা থাকা যাবে না। ফ্রেজের মধ্যে সর্বনিম্ন 2টা শব্দ থাকবে, তার অধিকও থাকতে পারে। কিন্তু কথা হলো সেখানে কোনো সাবজেক্ট থাকা যাবে না, কোনো ফাইনিট ভার্ব থাকা যাবে না। সেখানে কি থাকা যাবে না? সেখানে কোনো সাবজেক্ট থাকা যাবে না, কোনো ফাইনিট ভার্ব থাকা যাবে না। ওকে, তাহলে দেখি, আমি যদি বলি মাই ইয়ঙ্গার সিস্টার, বলেন মাই ইয়ঙ্গার সিস্টার। এখানে শব্দ আছে কয়টা? 1টা 2টা 3টা। মাই ইয়ঙ্গার সিস্টার মানে আমার ছোট বোন। কিন্তু দেখেন তো, এই যে বাক্যে, মানে বাক্য তো না, এটা একটা ফ্রেজ। এটা কি? একটা ফ্রেজ। তাহলে মাই ইয়ঙ্গার সিস্টার, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। আমি যদি বলি মাই এল্ডার ব্রাদার, মাই এল্ডার, আমি যদি বলি মাই এল্ডার ব্রাদার, আমি যদি বলি মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, দেখেন এখানেও কিন্তু 3টা শব্দ আছে ঠিকই, কিন্তু এখানে কোনো সাবজেক্টও নাই, কোনো ফাইনিট ভার্বও নাই, অর্থাৎ এটা কোনো ক্লজ বা বাক্য না, এটা হলো একটা ফ্রেজ। এখন আমার কথা হলো ভাই, আমাকে ফ্রেজ ক্লাস আইডেন্টিফাই করতে গেলে, চিহ্নিত করতে গেলে আমাকে আগে যেটা জানতে হবে সেটা হলো ফাইনিট ভার্বটা কি সেটা জানতে হবে। আগে কি জানতে হবে ভাই?
ফাইনিট ভার্ব জিনিসটা কি। আশা করি আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন এবং সেরা একটা ফ্রেজের ক্লাস আমি আপনাদের উপহার দেবো, যদি আপনারা শেষ পর্যন্ত থাকবেন কিনা কথা দেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কিনা। যদি থাকেন অনেক কিছু জানতে পারবেন। আগে আমরা ফাইনিট ভার্বটাকে শিখি। দেখেন ফাইনিট ভার্ব, আমরা ধরেন একটা ভার্ব, প্রথম একটা ভার্ব নিলাম, ভার্বের বেস ফর্ম গো, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কোনটি, গোস। তাহলে গোস বেস ফর্ম, বেস ফর্ম মানে যে ফর্মটা থেকে ভার্বের সকল ফর্মের উৎপত্তি হয়েছে, যে ফর্মটা থেকে অন্যান্য ফর্মের উৎপত্তি হয়েছে সেটা কি বেস ফর্ম। দেখেন তাহলে গোস হলো বেস ফর্ম, আর ওয়েন্ট, গো এর ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, আর V3 ফর্ম কি বলেন তো, গন। V4 কি, গোয়িং, আর V5 কি বলেন তো, V5 হলো টু গো। তার মানে ভার্বের মোট ফর্ম আছে 6টা। একটা হলো বেস ফর্ম, আর এই বেস ফর্ম থেকে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইনযুক্ত ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম, এই 5টা ফর্ম কিন্তু আমরা বেস ফর্ম থেকেই পেয়েছি, বেস ফর্ম থেকে কি পেয়েছি। তাহলে এর মধ্যে দেখেন এই যে প্রথম যে 3টা ফর্ম দেওয়া আছে, একটা হলো বেস ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, আর একটা হলো পাস্ট ফর্ম। এই 3টা ফর্মকে আমরা বলবো ফাইনিট ভার্ব। এই 3টা ফর্মে আমরা কি বলবো, ফাইনিট ভার্ব। এই 3টা ফর্ম হলো কি বলেন তো, ফাইনিট ভার্ব। আর V3, V4 আর V5 যেটা, অর্থাৎ ভার্বের V3 ফর্ম, আইনযুক্ত ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম। V4 V5 বলে আসলে আপনারা কখনো এখনো দেখো নেই কোনো বইতে বা কোনো নোটপত্র সেটা দেওয়া নেই, কিন্তু আমি ভার্বটাকে মানে একটা নাম দেওয়ার জন্য V4 V5টা আসলে দিয়েছি, এটা আমি নিজেই নামটা দিয়েছি, এটা কোনো বইতে নাই। তাহলে বলেন এই যে V3 ভার্ব আইনযুক্ত ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম, এই 3টা ফর্ম হলো নন ফাইনিট ভার্ব। এই 3টা ফর্ম কি বলেন, এই 3টা ফর্ম হলো নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা দেখলাম ভার্ব প্রধানত 2 প্রকার, একটা ফাইনিট ভার্ব আর একটা কি নন ফাইনিট ভার্ব। এখন আমাদের একটা ক্লজ গঠন করতে গেলে বা একটা সেন্টেন্স গঠন করতে গেলে যে ভার্বটা আমাদের দরকার সেটা হলো ফাইনিট ভার্ব। আবারও বলি, একটা সেন্টেন্স গঠন করতে গেলে বা একটা সেন্টেন্স বা একটা ক্লজ গঠন করতে গেলে আমাদের যে ভার্বটা দরকার সেই ভার্বটার নাম কি, সেই ভার্বটার নাম হলো ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, সেই ফাইনিট ভার্ব কোনগুলো, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। আর এই যে নন ফাইনিট 3 প্রকার, V3 ভার্ব আইনজার ইনফিনিটিভ, এই 3টা ভার্ব সেন্টেন্স গঠনের জন্য বা ক্লজ গঠনের জন্য অপরিহার্য না, কিন্তু সেন্টেন্স বড় করার জন্য, সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করার জন্য অনেক সময় আমরা এটাকে মানে সেন্টেন্সটাকে পুরাপুরি লেখার জন্য, কভার করার জন্য, অর্থাৎ পুরা সেন্টেন্সটা ট্রান্সলেট করার জন্য এই ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন হতে পারে, নন ফাইনিট ভার্বগুলো। কিন্তু সেন্টেন্স গঠনের জন্য নন ফাইনিট ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাইনিট ভার্ব। ওকে, তাহলে আমি এইটুকু কি আপনারা বুঝাতে পেরেছি, এইটুকু কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বলেন। এইবার আসেন আমরা ফ্রেজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ফ্রেজ কয় প্রকার সেটা আমরা আলোচনা করব। ফ্রেজের প্রকারভেদ আমরা আলোচনা করব এখন। খেয়াল করেন, ফ্রেজ 3 প্রকার, লেখেন সবাই নোট করবেন, আজকের ক্লাসটা হবে আপনাদের জীবনের সেরা ক্লাস। ফ্রেজ হলো কয় প্রকার, 7 প্রকার। ফ্রেজ কয় প্রকার, 7 প্রকার। ফ্রেজ 7 প্রকার। দেখেন ফ্রেজ 7 প্রকার, তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার, পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার, 8 প্রকার। তার মধ্যে প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না, তার মানে ফ্রেজ কয় প্রকার, 7 প্রকার। ফ্রেজ কয় প্রকার, 7 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না, তার মানে বাকি 7 প্রকার ফ্রেজ আছে। কিন্তু এর সাথে আরও 2টা ফ্রেজ আছে, 3টা ফ্রেজ আছে, সেটা হলো একটা জেরান্ড ফ্রেজ, একটা পার্টিসিপল ফ্রেজ, আর একটা কি ইনফিনিটিভ ফ্রেজ। সেই ক্ষেত্রে আমরা মোট ফ্রেজ 10 প্রকার বলতে পারি। সেক্ষেত্রে আমরা মোট ফ্রেজ কয় প্রকার বলতে পারি, 10 প্রকার। তাহলে ফ্রেজ 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে শুধু প্রোনাউনের কোনো ফ্রেজ নাই, তাহলে 7 প্রকার পার্টস অফ স্পিচের কি আছে, ফ্রেজ আছে। আর অতিরিক্ত ইনফিনিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ, এই 3টা অতিরিক্ত ফ্রেজ মিলে মোট কয়টা ফ্রেজ, মোট 10 প্রকার। এই ফ্রেজ মোট কয় প্রকার, 10 প্রকার। তাহলে 10 প্রকার ফ্রেজ কিন্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা এখন শুরু করি নাউন ফ্রেজ। প্রথমটা আমরা শুরু করব কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ লেখেন, যে ফ্রেজ বাক্যে নাউনের কাজ করে, যে ফ্রেজ সংজ্ঞা হলো যে ফ্রেজ বাক্যে, বলেন যে ফ্রেজ বাক্যে নাউন এর মতো
কাজ করে, যে ফ্রেজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। যে ফ্রেজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। অথবা নাউনের জায়গায় অথবা নাউনের জায়গায় অথবা নাউনের জায়গায় নাউনের জায়গায় অথবা নাউনের জায়গায় কোনো অথবা নাউনের জায়গায় কোনো ফ্রেজ বসলে অথবা নাউনের জায়গায় কোনো ফ্রেজ বসলে সেটি কি হবে? অথবা নাউনের জায়গায় কোনো ফ্রেজ বসলে সেটি নাউন ফ্রেজ হবে। অথবা নাউনের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ হবে। স্যার আপনার ক্লাস সব ক্লাস দেখি, আমি কৃষি ডিপ্লোমা বিএসসি অ্যাডমিশন টেস্ট করতেছি, এখান থেকে কি কমন পাবো? ভাই আমার ক্লাস অ্যাডমিশন বিসিএস সহ বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পাবেন। এইটা যে শুধু বিসিএসের জন্য পড়াচ্ছি তা না, এটা যে কোনো চাকরি পরীক্ষা এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল, বুয়েট, কুয়েট, টুয়েট, কৃষি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সব পরীক্ষাগুলো কাজে লাগবে। হ্যাঁ রেজা ভাই, চিন্তা নাই, সব জায়গায় কাজে লাগবে। ওকে, তাহলে যে ফ্রেজ বাক্যে নাউনের মতো করে কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। অথবা যে নাউনের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। তাকে আমরা কি বলবো বলেন তো? নাউন ফ্রেজ বলবো। তাহলে নাউন ফ্রেজ বাক্যে কোথায় কোথায় বসে সেই জায়গাগুলো আমরা এখন একটু চিহ্নিত করবো। খেয়াল করেন, আমরা সংক্ষেপে মনে রাখবো সো পিসি। আমরা সংক্ষেপে কি মনে রাখবো বলেন তো? আমরা সংক্ষেপে মনে রাখবো সো পিসি। সো পিসি, সোতে হলো সাবজেক্ট, সোতে কি? সোতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, ওতে কি? অবজেক্ট। পিতে প্রেপোজিশন, পিতে কি? প্রেপোজিশন। সিতে কি? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। সিতে হলো সিওএম কম পিএলইএমএনটি, কমপ্লিমেন্ট। তাহলে সো পিসি দিয়ে আমরা যে কি পেয়েছি বলেন? যে জায়গার নামগুলো পেলাম, এসতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, সিতে কমপ্লিমেন্ট। এই যে চারটা জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি, এই চারটা জায়গাতে যদি কোনো নাউন কোনো ফ্রেজ আমরা বসাই তাহলে সেটার নাম কি হবে? নাউন ফ্রেজ। তাহলে এই চারটা জায়গায় কোনো ফ্রেজ বসলে তার নাম কি? নাউন ফ্রেজ। শোনেন, আমাদের জাকির স্যারের কাছে ম্যাথ, আমার কাছে ইংলিশ পড়লে আপনাদের এই ফ্রি ক্লাসের বাইরে অন্য কোনো কোর্স করা লাগবে না, কোনো বই শিট নোটপত্র কেনা লাগবে না। যে কোনো চাকরির পরীক্ষার, ভার্সিটি, মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য যদি আপনারা প্রিপারেশন নেন, কোনো বই কেনা লাগবে না। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন পিডিএফ চাই। হ্যাঁ, আমি সব বইয়ের নোটের শিটের পিডিএফ আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, একটা টাকা লাগবে না। বলেন 01568948393, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন শুধু পিডিএফ চাই। যে কোনো চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র, বই, শিট, নোটের পিডিএফ আমি আপনাদেরকে একবারে বিনামূল্যে একবারে ফ্রিতে দিয়ে দেবো, 100% ফ্রিতে, একটা টাকা লাগবে না। আমি প্রায় 100-র উপরে পিডিএফ দিয়েছি, কিন্তু এখনও যারা কোনো পিডিএফ পান নাই, কোনো বই, শিট, নোটের পিডিএফ পান নাই, 01568948393 এই নাম্বারে আপনারা নক দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন পিডিএফ চাই। একটা টাকা দিয়ে বই কেনা লাগবে না, শত শত বইয়ের পিডিএফ আমার কাছে আছে, সব ফ্রি পাবেন আপনারা। ঠিক আছে? তাহলে এই নাম্বারটায় স্যার একটু আগে, হ্যাঁ ক্লাস আবার নতুন করে নিচ্ছে এবং আরও গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তাহলে 01568948393 ক্লাস শেষে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন পিডিএফ চাই। যার যত পিডিএফ লাগে সব বইয়ের পিডিএফ, ভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি বই সব বইয়ের পিডিএফ আমার কাছে আছে। এই নাম্বারে শুধু নক দিবেন, লিখে নেন নাম্বারটা 01568948393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিলে, নক দিলে পিডিএফ ফ্রি। তাহলে দেখেন, হ্যাঁ পিডিএফ পাননি তাহলে আজকে পেয়ে যাবেন, যারা এখনও পাননি আজকে রাত্রে পেয়ে যাবেন। আমি সবসময় ব্যস্ত থাকি, তো হয়তো আপনি যখন নক দিয়েছেন আমি আপনারটা খেয়াল করি নাই, তবে এখন নক দিলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি না, যখন ফ্রি থাকি তখন দেই। বলেন এসতে কি? সাবজেক্ট। ওতে কি বলেন? অবজেক্ট। পিতে কি বলেন? প্রেপোজিশন। সিতে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তার নাম নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তার নাম নাউন ফ্রেজ, প্রেপোজিশনের ঠিক পরে যদি কোনো ফ্রেজ বসে তার নাম নাউন ফ্রেজ, এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তার নাম নাউন ফ্রেজ। তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা
অথবা দেখেন এই যে আমার আশিকুর স্যার পেজ দেওয়া, আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে। এই পেজে আমার হাজার হাজার পিডিএফ নোটশিট দেওয়া আছে, এবং এই এই পেজে আমি হাজার হাজার বিগত 5-7 বছর ধরে হাজার হাজার ক্লাস নিয়েছি। সব ক্লাস আমার ইংলিশ ক্লাস এই আশিকুর স্যার পেজে রেকর্ড আছে। আপনারা চাইলে আশিকুর স্যার পেজের উপরে এখনই একটা ক্লিক করেন, এই আশিকুর স্যার কমেন্টে পেজের উপরে এখন একটা ক্লিক করেন, ক্লিক করে একটা লাইক ফলো আসবে, যেটা লাইক আসুক ফলোইং আসুক, লাইক বা ফলোইং করে রাখেন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস এখানে আছে, আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আজকে জাকির স্যার ক্লাস নেবে না, কারণ জাকির স্যারের ছেলে অসুস্থ, যার কারণে তিনি হাসপাতালে আছেন। এই জন্য আমি আজকে 2টা ক্লাস নিয়ে নিচ্ছি। স্যার পরের দিন ক্লাস নেবে, স্যারের মানে ছেলে অসুস্থ, যার কারণে স্যার হাসপাতালে আছে, আজকে ক্লাস নিতে পারছে না। ঠিক আছে, আমার ক্লাস যার যার ভালো লাগে আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, দেখবেন আপনারা ক্লাসগুলো সব দেখতে পারবেন। আসেন তাহলে আমরা নাউন ফ্রেজের কতগুলো উদাহরণ এখানে খেয়াল করি। স্যারের ছেলে অসুস্থ, যার কারণে স্যার আজকে ক্লাস নিতে পারছে না বলে আমি একদিনে 2টা ক্লাস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে যারা পিডিএফ পান নাই, যারা এখনো পিডিএফ পান নাই, তারা এই নাম্বারটা লিখে রাখেন। ক্লাস শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্রিতে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি, বুয়েট, কুয়েট, মেডিকেল, রুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় সহ যত পরীক্ষা আছে সব পরীক্ষার পিডিএফ আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। এই নাম্বারটা লিখে রাখেন 01568948393। এই নাম্বারে নক দিলেই ফ্রিতে সকল বইয়ের পিডিএফ পাবেন। আল্লাহর রহমতে একটা বই টাকা দিয়ে কেনা লাগবে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার ক্লাস এই নাম্বারে। ওকে, এই নাম্বারে সমস্ত পিডিএফ আপনারা পাবেন। আর যার ভালো লাগে আমার আশিকুর স্যার পেজটা একটা লাইক ফলো দিয়ে রাখবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস ফ্রি দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা নাউন ফ্রেজের কিছু উদাহরণ দিয়ে দেখেন। আই নো বলেন, আই নো বলেন, আই নো হাউ টু ডু, আই নো হাউ টু ডু, আই নো হাউ টু ডু বলেন, এটা কোন ফ্রেজ? দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে আই নো হাউ টু ডু বলেন, এটা কোন ধরনের ফ্রেজ? আই ডিসলাইক বলেন, আই ডিসলাইক, আই ডিসলাইক বলেন স্পিকিং ইল, স্পিকিং ইল, আই ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স, স্পিকিং ইল অফ কি বলেন? আদার্স বলেন, স্পিকিং ইল অফ আদার্স এটা কোন ধরনের ফ্রেজ? বলেন এটা কোন ধরনের ফ্রেজ? তাহলে দেখেন আই নো হাউ টু ডু, আই নো হাউ টু ডু আমি জানি কিভাবে করতে হয়। আই বলেন আই নো আমি জানি হাউ টু ডু কিভাবে করতে হয়। তাহলে হাউ টু ডু আমি কি জানি। আর আপনারা মনে রাখবেন ভার্বকে কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরটি হবে কি? নাউন ফ্রেজ। উত্তরটি কি হবে বলেন তো? উত্তরটি হবে নাউন ফ্রেজ। বলেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান, তাহলে ওই উত্তরটা যদি কোনো ফ্রেজ হয় সেই ফ্রেজটার নাম হবে কি? নাউন ফ্রেজ। আমি আবারও বলছি, ভার্বকে স্যার জাকির স্যারের ছেলের কি হয়েছে? বমি বমি বা জ্বর এরকম আর কি, হ্যাঁ জ্বর বমি এরকম হয়েছে, যার কারণে ছোটো বাচ্চা হাসপাতালে নিছে, এই জন্য স্যার এসে ক্লাস নিতে পারছে না। আজকে ইনশাল্লাহ আমি 2টা ক্লাস নিব, পরের দিন স্যার নেবে আবার, কারণ স্যারের ছেলে অসুস্থ রেখে তো ক্লাস নিতে পারবে না। বলেন তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আপনারা উত্তর পান, সেই উত্তরটার নাম হবে কি? বলেন নাউন ক্লাস। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আপনারা উত্তর পান, তো উত্তরটার নাম কি হবে বলেন? নাউন ক্লাস হবে। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, এবার উত্তরটা কি হবে? নাউন ক্লাস হবে। কথা বুঝছেন কিনা? এইবার দেখেন ফ্রেজ আর ক্লাসের মধ্যে পার্থক্য বলেছে, আবারও বলবো। দেখেন আমার ক্লাস যাদের ভালো লাগে, আমার ক্লাস যাদের ভালো লাগে তারা যদি আমার ক্লাস দেখতে চান, আমার অনেক রেকর্ড ক্লাস আছে, শত শত হাজার হাজার রেকর্ড ক্লাস আছে। এই যে আশিকুর রহমান পেজ, আমি পেজের লিঙ্কটা এখানে দিয়েছি, এই লিঙ্কে আপনারা ঢুকে লাইক ফলো দিয়ে রাখবেন,
আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস এখানটা ফ্রি দেখতে পারবেন, বুঝছেন। আশিকুর স্যার পেজের একটা লিঙ্ক দেখেন এখানে দেওয়া আছে, যদি আপনারা এই লিঙ্কে ঢুকে লিঙ্কে ক্লিক করে ওর ভিতরে যে লাইক ফলো দিয়ে রাখেন, আমার হাজার হাজার ক্লাস আমার আশিকুর স্যার পেজ থেকে আপনারা দেখতে পারবেন। দেখেন ফ্রেজার ক্লাস, তাহলে আমার আশিকুর স্যার পেজের লিঙ্কে যদি আপনারা লাইক বা ফলো দিয়ে রাখেন, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আপনারা ফ্রি দেখতে পারবেন। কয়েক হাজার ক্লাস নেওয়া আছে আমার আশিকুর স্যার পেজে, আপনারা সবাই এখন আশিকুর স্যার পেজের ওইখানে ক্লিক করেন, ক্লিক করে লাইক বা ফলো যেটা আসে লাইক বা ফলো দিয়ে রাখেন, আমার হাজার হাজার ক্লাস দেখতে পারবেন। ওকে, তাহলে দেখেন ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আমি বলেছি, ফ্রেজের ভিতরে কোনো ফাইনিট ভার্ব এবং সাবজেক্ট থাকবে না, আর ক্লজের ভিতরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ফ্রেজের ভিতরে কোনো কি থাকবে না, ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট ফাইনিট ভার্ব থাকবে না, আর ক্লজের ভিতরে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে। এটা হচ্ছে পার্থক্য, এর বাইরে আর কোনো পার্থক্য নেই। তাহলে দেখেন আই ডিসলাইক স্পিকিং অল। তারপরে আরও আমরা কয়েকটা বাক্য দেখি, দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং, walking in the morning is good for health. Walking in the morning is good for health. Walking in the morning is কি বলেন, walking in the morning is good for health বলেন। walking in the morning এটা একটা নাউন ফ্রেজ, কেন দেখেন এই যে এইটা এই হাউ আই নো হাউ টু ডু, এই হাউ টু ডুটা কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ। কেন, কারণ নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এইটা নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এবং এটা একটা কি ফ্রেজ বলেন তো, নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, নাউন ফ্রেজকে আমরা কি করতে পারবো, ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। যদি ওপেন না হয় তাহলে আশিকুর স্যার নাম লেখা, ওই আশিকুর স্যার নামের উপরে ক্লিক করেন তাহলে চলে আসবে না। যদি ওইটা ওপেন না হয়, আশিকুর স্যার যে নাম, এই নামের উপরে আপনারা ক্লিক করেন, দেখেন পারবেন। সরাসরি আশিকুর স্যার নামের উপরে, সরাসরি আশিকুর স্যার ওই নামের উপরে ক্লিক করেন, দেখেন চলে আসবেন। হ্যাঁ, লিঙ্কে ঢুকা না গেলে সরাসরি আশিকুর স্যার নামের উপরে টুকা দিয়ে ক্লিক করেন, দেখবেন প্রোফাইল চলে আসবেন, ওইখানে লাইক ফলো দিবেন। তাহলে দেখেন এই যে অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ অথবা কি ইট দ্বারা রিপ্লেস করা যায়। আই ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স বলেন, তাহলে ডিসলাইক ভার্বের পরে স্পিকিং ইল আদার্স, এটা অবজেক্ট হিসেবে কি নাউন ক্লজ, নাউন ফ্রেজ ক্লজ না। ওয়াকিং ইন দ্য মর্নিং, দেখেন এই ওয়াকিং ইন দ্য মর্নিং এটা একটা নাউন ফ্রেজ, কেন, কারণ সাবজেক্টের জায়গায় ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে সাবজেক্ট হিসেবে কোনো ফ্রেজ বসলে তার নাম কি, নাউন ফ্রেজ। এবার আসেন সুইমিং, সুইমিং ইন দ্য মর্নিং বলেন, সুইমিং ইন দ্য রিভার, সুইমিং ইন দ্য পন্ড দি, সুইমিং ইন দ্য পন্ড ইজ, swimming in the pond is a good exercise, is a good exercise. Swimming in the pond is a good exercise বলেন। এই সুইমিং ইন দ্য পন্ড এই অংশটা হলো নাউন ফ্রেজ, কেন, কারণ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে সুইমিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সুইমিং ইন দ্য পন্ড এইটা নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসেবে বসেছে। এবার একটা খেয়াল করেন, এই যে ভার্ব আইএনজি যুক্ত ওয়ার্ডটা, এই ওয়াকিং, স্পিকিং এবং সুইমিং, এই যে ভার্ব আইএনজি যুক্ত একটা ওয়ার্ড দিয়ে এই ফ্রেজটা তৈরি হয়েছে বা ফ্রেজটা গঠিত হয়েছে, এর জন্য এটাকে আমরা বলবো জেরান্ডিয়াল ফ্রেজ। এর জন্য এটাকে আমরা কি বলবো, জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে আমরা নাউন ফ্রেজের ভিতরে কিন্তু একটা জেরান্ড ফ্রেজ পেয়ে গেছি। তাহলে এটা কি বলেন তো, জেরান্ড ফ্রেজ পেয়ে গেছি আমরা। হ্যাঁ, যদি ওপেন লিঙ্কটা ওপেন না হয়, আশিকুর স্যার পেজের উপরে টুকা দিলেই লিঙ্কটা পেজটা চলে আসবে। দেখেন তাহলে এই যে নাউন ফ্রেজ ওয়াকিং ইন দ্য মর্নিং, সুইমিং ইন দ্য পন্ড, স্পিকিং ওয়াল ইফ অফ আদার্স, এই ভার্ব আইএনজি দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আবার আমরা কি বলবো, জেরান্ডিয়াল ফ্রেজ। এটাকে আবার আমরা কি বলবো, জেরান্ডিয়াল ফ্রেজ। এটাকে আবার আমরা কি বলবো বলেন তো, জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে এই যে ভার্ব আইএনজি দিয়ে যে নাউন ফ্রেজটা গঠিত হয়েছে, এই নাউন ফ্রেজটাকে আমরা আবার কি নাম দিতে পারবো, আবার এটাকে জেরান্ডিয়াল ফ্রেজ বলতে পারবো। ওকে, তাহলে এটা কি বুঝতে পেরেছেন সবাই, এইটুকু লিখেছেন সবাই বলেন। দেখেন অবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসলে নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় ফ্রেজ বসলে নাউন ফ্রেজ, সাবজেক্টের জায়গায় ফ্রেজ বসলে নাউন ফ্রেজ, সাবজেক্টের জায়গায় ফ্রেজ বসেছে তাহলে নাউন ফ্রেজ। আবার এই নাউন ফ্রেজটা ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে, আর ভার্ব আইএনজি দিয়ে শুরু হলে আমরা সেটাকে কি বলি, জেরান্ড বলি। বলেন ভার্ব আইএনজি দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, সেই ফ্রেজটাকে আমরা কোন ফ্রেজ বলি, নাউন ফ্রেজ বলি।
আবার ভার্ব আইএনজি দিয়ে ফ্রেজ শুরু হলে ওইটাকে আমরা জেরান্ড ফ্রেজ বলি। তাহলে এইটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারবো, যদি অপশনে নাউন ফ্রেজ না থাকে তখন আমরা জেরান্ড ফ্রেজ অ্যান্সার করব। তাহলে এই তিনটা দেখেন, স্পিকিং দিয়ে আর ওয়াকিং আর সুইমিং, এই তিনটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা এই অপশনে নাউন ফ্রেজ নাই, তখন আমরা জেরান্ড ফ্রেজ অ্যান্সার করব। ওকে, এরপর আসেন আমরা আরও কয়েকটা উদাহরণ দিব নাউন ফ্রেজ থেকে। এরপর আসেন টু রাইট। টু রাইট এ লেটার, টু রাইট এ লেটার ইজ ভেরি ইজি। বলেন, আমি বললাম টু রাইট এ লেটার ইজ ভেরি ইজি। বলেন, একটা চিঠি লেখা খুবই সহজ। টু রাইট এ লেটার ইজ এ ভেরি ইজি। অথবা আমি বললাম টু রাইট এ পোয়েম, টু রাইট এ পোয়েম ইজ নট ইজি। বলেন, আমি বললাম কবিতা, একটা কবিতা লেখা খুব সহজ নয়। আমি বললাম আই ওয়ান্ট টু সি হার। আমি বললাম কি আই ওয়ান্ট টু সি হার। বলেন, টু সি হার এই অংশটা, আই ওয়ান্ট টু সি হার আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হার আমি তাকে কি দেখতে চাই। খেয়াল করেন, তাহলে এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এই পুরা ফ্রেজটা, অর্থাৎ টু রাইট এ লেটার, এই পুরা ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে সাবজেক্ট হিসেবে বসলে সেটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। বলেন, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে টু রাইট এ পোয়েম, পুরা ফ্রেজটা বসেছে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসেবে বসলে সেই ফ্রেজটার নাম কি? নাউন ফ্রেজ। এবার দেখেন আই ওয়ান্ট টু, বলেন ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে এই পুরা ফ্রেজটা, তাহলে অবজেক্ট হিসেবে বসলে তার নাম কি? নাউন ফ্রেজ। অবজেক্ট হিসেবে বসলে তার নাম কি? নাউন ফ্রেজ। এখন খেয়াল করেন, এখন আবার একটু খেয়াল করেন, সেটা হলো টু রাইট, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। টু রাইট, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। টু সি, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। তার মানে এই তিনটাকে নাউন ফ্রেজ বলা হয়, আবার ইনফিনিটিভ ফ্রেজও বলা হয়। বলেন, এই যে টু দিয়ে শুরু হয়েছে এই তিনটাকে আপনি নাউন ফ্রেজও বলতে পারবেন, আবার ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারবেন। তাহলে আপনি যদি অপশনে দেখেন যে নাউন ফ্রেজ অপশনে দেওয়া নেই, বলা হয়েছে টু রাইট এ লেটার ইজ ভেরি ইজি, তাহলে এই অংশটাকে আন্ডারলাইন করে বলা হয়েছে এটা কোন ফ্রেজ? আপনি জানেন সাবজেক্টের জায়গায় বসলে নাউন ফ্রেজ, কিন্তু আপনি দেখছেন অপশনে নাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ দেওয়া নাই, উত্তর হিসেবে দেওয়া নাই। তখন আপনি খুঁজবেন টু প্লাস ভি ওয়ান মানে ইনফিনিটিভ, তার মানে অপশনে বা প্রশ্নের উত্তরে যদি ইনফিনিটিভ ফ্রেজ উত্তর থাকে তাহলে আপনি সেটা দাগিয়ে দিবেন। সেম দ্বিতীয়টা, টু রাইট এ পোয়েম ইজ নট ইজি, তাহলে টু রাইট এ পোয়েম এটা হলো নাউন ফ্রেজ, আপনি জানেন কেন? কারণ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে সেই জন্য। কিন্তু অপশনে নাউন ফ্রেজ নাই, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি অপশনে থাকে সেটা অ্যান্সার করবেন। এরপর দেখেন আই ওয়ান্ট টু সি হার। বলেন, টু সি হার এটা নাউন ফ্রেজ, কেন? কারণ ওয়ান্ট ভার্বের অবজেক্ট, কিন্তু নাউন ফ্রেজ বাক্যে দেওয়া নাই, তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি অ্যান্সার করবেন ইনফিনিটিভ ফ্রেজ, কারণ ইনফিনিটিভ দিয়ে ফ্রেজটা শুরু হয়েছে। আমার কথা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ, প্রিপজিশনের আগে আরেকটা ক্লজ নিব। হ্যাঁ, প্রিপজিশনের উপর আরেকটা ক্লজ আমি নিব সামনে, ঠিক আছে? প্রিপজিশনের আগে আরেকটা ক্লাস আমি নিব। ওকে, তাহলে দেখেন এটা ক্লিয়ার কিনা? তাহলে নাউন ফ্রেজের ভিতরে জেরান্ড ফ্রেজও আছে। যদি নাউন ফ্রেজটা যদি ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে তাকে আমরা বলবো জেরান্ড ফ্রেজ। আর নাউন ফ্রেজটা যদি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় তাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। বলেন, এই নাউন ফ্রেজটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? নাউন ফ্রেজটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? নাউন ফ্রেজটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। ওকে, তাহলে আমি পরেরটাতে যাব। এবার আমি অ্যাডজেক্টিভ ফ্রেজে যাব। হ্যাঁ, এবার আসবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। লেখেন যে ফ্রেজ সংজ্ঞা, যে ফ্রেজ কোনো নাউনের
যে ফ্রেজ কোনো নাউনের পরে, যে ফ্রেজ কোনো নাউনের পরে বসে, যে ফ্রেজ কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটি কি বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনব কি করে? অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনব কি করে? স্যার এই এক্সাম্পলগুলো কি এক্সামে আসবে? আসছিল? হ্যাঁ ভাই, সবগুলো আমি যে এক্সাম্পলগুলো এখানে দিচ্ছি সবই বিগত সালের কোশ্চেন, একটাও বানানো না। এখান থেকে হুবহু আপনারা ক্লাসে থেকে যা শিখছেন পরীক্ষায় পাবেন। আমি যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণগুলো খাতায় নোট করে লিখে রাখবেন, পরীক্ষা এগুলো থেকে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজ কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটি কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, নাউনের দোষ গুণ প্রকাশ করা, ঠিক? ওইটা যদি অ্যাডজেক্টিভ না হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তাহলে সে নাউন সম্পর্কে তথ্য দিবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজটা সবসময় নাউনের পরে বসবে। অ্যাডজেক্টিভ ফ্রেজটা সবসময় কোথায় বসবে? নাউনের পরে। অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে কিন্তু অবশ্যই একটা নাউন থাকতে হবে, হ্যাঁ। অথবা অথবা বি ভার্বের পরে, অথবা বি ভার্বের পরে। বলেন বি ভার্বের, এটা লিখে নেন, বি ভার্বের পরে স্টার চিহ্নতে লিখে রাখেন। বি ভার্বের পরে, বি ভার্বের পরে পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বি ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বি ভার্বের পরে কি হয় বলেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বি ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ। বলেন I am very glad to, I am very glad to see you, I am very glad to see you, আমি তোমাকে দেখে খুব আনন্দিত। I am very glad to see you, আমি তোমাকে দেখে খুবই আনন্দিত। বলেন এই যে am একটা বি ভার্ব, এর পরে বসেছে ফ্রেজটা, তাহলে এটা কি হবে বলেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বি ভার্বের পরে যদি কোনো ফ্রেজ বসে তার নাম কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। বি ভার্বের পরে কোনো ফ্রেজ বসলে সেই ফ্রেজটার নাম কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। দেখেন শি ইজ এ ওমেন অফ বিউটি। বলেন শি ইজ এ ওম্যান, শি ইজ এ ওমেন অফ বিউটি। বলেন এ ওমেন অফ বিউটি, এই ফ্রেজটা কোন ফ্রেজ? দেখেন ইজ একটা বি ভার্ব, ইজ ভার্বের পরে বসেছে, তাহলে বি ভার্বের পরে কোনো ফ্রেজ বসলে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলেন বি ভার্বের পরে কোনো ফ্রেজ বসলে সেটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন দ্য সাম। বলেন দ্য সাম ইজ, দ্য সাম ইজ টু, দ্য সাম ইজ টু হার্ড, দ্য সাম ইজ টু হার্ড, হার্ড ফর মি, টু ফর মি টু সলভ। বলেন দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, অর্থাৎ এই অঙ্কটি সমাধান করা আমার জন্য খুবই কঠিন। বাক্যের অর্থ হলো দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, এই অঙ্কটি সমাধান করা আমার জন্য খুবই কঠিন। বলেন ইজ বি ভার্বের পরে বসেছে, তাহলে এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা শিখলাম বি ভার্বের পরে, স্যার আপনার পেজের লিঙ্ক ওপেন হয় না। ওপেন যদি না হয় তাহলে কি করবেন বলেন? ওপেন যদি না হয় তাহলে আপনারা সরাসরি
দেখেন ওইটা যদি ওপেন না হয়, এখন আমি আশিকুর স্যার দিয়ে আরেকটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা ওপেন হয় কিনা সেটা দেখেন। এখন যেটা লিঙ্ক দিয়েছি, এখন যে লিঙ্কটা দিয়েছি আগেরটা যদি না ঢোকা যায়, এখন যেটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে প্রবেশ করা যায় কিনা একটু দেখেন। তাহলে বলেন আই অ্যাম ভেরি গ্ল্যাড টু, এইবার যে লিঙ্কটা দিয়েছি আশিকুর স্যার দিয়ে, এইবার যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটায় প্রবেশ করা যায় কিনা দেখেন। এই লিঙ্কটা প্রবেশ করা গেলে এই লিঙ্কটা লাইক ফলো দিয়ে রাখেন, আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস এখানে পাবেন। আর যদি কেউ পিডিএফ এখনও না পেয়ে থাকেন তাহলে সবাই পিডিএফ নিয়ে নেবেন ফ্রিতে, 01568948393। সবাই পিডিএফ নিয়ে নেবেন, ফ্রি পিডিএফ, কেউ মিস করবেন না। ফ্রি পিডিএফ নিতে গেলে শুধু একটাই কাজ করতে হবে, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শোনেন, লিঙ্কে ঢোকা লাগবে না, শুধু আশিকুর স্যার পেজের নামটা আছে না উপরে, আশিকুর স্যার পেজের যে নামটা, ওই নামটার উপরে ক্লিক করেন, আশিকুর স্যার নামের উপরে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করেন না, আশিকুর স্যার নামের উপরে ক্লিক করেন, দেখবেন ওই নামে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। আর যদি ঢুকতে না পারেন, এই যে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন পিডিএফ চাই, আমি এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন তাহলে বি ভার্বের পরে যদি কোনো ফ্রেজ বসে সেটার নাম কি? নাউন ফ্রেজ। ওকে, তাহলে এগুলো আমরা শিখে ফেলেছি। বি ভার্বের পরে কোনো ফ্রেজ বসলে সেই ফ্রেজটার নাম কি? নাউন ফ্রেজ। ফ্রেজ আমাদের একদিনে শেষ হবে না, আজকে আমরা ফ্রেজের অর্ধেক পার্ট আলোচনা করব আর আগামীকাল অর্ধেক আলোচনা করব, কারণ একদিনে শেষ হবে না, আর একদিনে শেষ করলে দ্রুত পড়লে আপনারা বুঝবেন না। দেখেন দ্য ম্যান, বলেন দ্য ম্যান ইন হোয়াইট, the man in white dress is my brother. The man in white dress is my brother. বলেন in white dress এটা কোন ফ্রেজ? আবার আমি বললাম the girl with long hair, the girl with long hair, the girl with long hair, the girl with long hair is my student. বলেন উইথ লং হেয়ার এটা কোন ধরনের ফ্রেজ? সবাই একটু কমেন্ট করে বলেন, সবাই একটু কমেন্ট করে বলেন এগুলো কোন ধরনের ফ্রেজ? দ্য কার, দ্য কার, দ্য কার মেড, দ্য কার মেড ইন জাপান, বলেন দ্য কার মেড ইন জাপান ইজ ভেরি নাইস। বলেন মেড ইন জাপান এটা কোন ধরনের ফ্রেজ? বলেন এটা কোন ধরনের ফ্রেজ? বলেন দ্য ম্যান ওয়াকিং, দ্য ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন, দ্য ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ মাই ফাদার। বলেন এটা কোন ধরনের ফ্রেজ? দ্য ওয়াচ মেড ইন সুইজারল্যান্ড, made in Switzerland is very costly. বলেন is very কি? costly, খুবই ব্যয়বহুল। বলেন এই মেড ইন সুইজারল্যান্ড এটা কোন ধরনের ফ্রেজ? দেখেন এইগুলো সব নাউনের পরে, আমি বলেছি নাউনের পরে, আমি বলেছি নাউনের ঠিক পরে যে ফ্রেজটা থাকে সেই ফ্রেজটার নাম কি? নাউন ফ্রেজ। বলেন নাউনের ঠিক পরে যে ফ্রেজটা থাকে সেই ফ্রেজটার নাম কি? নাউন ফ্রেজ। দেখেন দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস, লোকটি কেমন? সাদা ড্রেস পরিত। তাহলে এই যে সাদা ড্রেস পরিত এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছে? দ্য ম্যান সম্পর্কে। আমি বলেছি নাউনের ঠিক পরে যদি নাউন সম্পর্কে ওই ফ্রেজটা অতিরিক্ত কোনো তথ্য দেয়, অতিরিক্ত কোনো কিছু বলে, তাহলে সেই ফ্রেজটার নাম নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে যে ফ্রেজটা নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিবে বা নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বলবে, তখন ওই ফ্রেজটার নাম কি হবে?
অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখন ওই ফ্রেজটার নাম কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউনের পরে কোনো ফ্রেজ বসে ওই ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া বা কথা বলা মানেই কি? সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন তাহলে ইন হোয়াইট ড্রেস, ইন হোয়াইট ড্রেস মানে সাদা পোশাক পরিহিত ব্যক্তিটি আমার ভাই। দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস ইজ মাই ব্রাদার, সাদা পোশাক পরিহিত লোকটি কি? আমার ভাই। তাহলে বলেন এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে ইন হোয়াইট ড্রেস, তাহলে এটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলেন দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই স্টুডেন্ট, বলেন ওই বালিকাটি যার মাথায় লম্বা চুল আছে সে হয় আমার স্টুডেন্ট। বলেন কি বলা হচ্ছে? এই নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাউন ফ্রেজ হবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? নাউনের পরে বসলে সেই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরে কোনো ফ্রেজ বসলে সেই ফ্রেজটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের ঠিক পরে যদি কোনো ফ্রেজ বসে সেই ফ্রেজটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করেন দ্য গার্ল উইথ লং হেয়ার, লম্বা চুলওয়ালা বালিকাটি আমার স্টুডেন্ট। তাহলে বলেন এই যে উইথ লং হেয়ার এই অংশটা কার সম্পর্কে তথ্য দিয়েছে? গার্ল সম্পর্কে। তাহলে নাউনের ঠিক পরে কোনো ফ্রেজ বসে যদি ওই ফ্রেজটা ওই নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে তার নাম হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলেন নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিলে সেই ফ্রেজটার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। এবার বলেন দ্য কার মেড ইন জাপান ইজ ভেরি নাইস, বলেন কার গাড়িটা কোন দেশের তৈরি? জাপানের তৈরি। তাহলে গাড়িটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, হ্যাঁ গাড়িটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে গাড়িটা জাপানের তৈরি নাকি ইন্ডিয়ান তৈরি নাকি সুইডেনের তৈরি না অন্য কোনো দেশের তৈরি। অর্থাৎ এখানে তথ্য দিচ্ছে কি? গাড়িটা জাপানের তৈরি। তাহলে কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? গাড়িটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? মেড ইন জাপান। তাহলে মেড ইন জাপানটা হলো এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেড ইন জাপানটা এখানে কি বলেন তো? মেড ইন জাপানটা এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলেন দ্য ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ মাই ব্রাদার, লোকটি যে কোন লোকটি? যে লোকটি বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল, যে লোকটি বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল সেই লোকটি আমার পিতা। তাহলে দ্য ম্যান কোন লোকটি আমার পিতা? বলেন কোন লোকটি আমার পিতা? যে লোকটি বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছিল। বলেন এই কোন লোকটি আমার পিতা? যে লোকটি বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল, মানে ওই বাগানের মধ্যে দিয়ে লোকটি সম্পর্কে তথ্য দিচ্ছে যে ভাই কোন লোকটা তোমার বাবা? আরে বাবা দেখ ভাই দেখো ওই যে বাগানের মধ্যে একটা লোক হেঁটে যাচ্ছে না, ওই লোকটাই হচ্ছে আমার বাবা। রাস্তাঘাট হাট বাজারে গাড়ি ঘোড়াতে যে লোকগুলো সেগুলো আমার বাবা না। আমার বাবা কোন লোকটা? ওই যে বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছে ওই লোকটাই হচ্ছে কি? আমার বাবা বা পিতা। তাহলে এটা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে এই ওয়াকিং ইন দ্য গার্ডেন এটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কী হবে বলেন? একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দ্য ওয়াচ ঘড়িটি মেড ইন সুইজারল্যান্ড ইজ ভেরি কস্টলি, বলেন এই যে ওয়াচ ঘড়ি সম্পর্কে তথ্য দিয়েছে যে ঘড়িটা কোন দেশের তৈরি? ঘড়িটা সুইজারল্যান্ডের তৈরি। ঘড়িটা কোন দেশের তৈরি বলেন তো? ঘড়িটা হলো সুইজারল্যান্ডের তৈরি। তাহলে নাউনের ঠিক পরে কোনো ফ্রেজ বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে আমরা সেই ফ্রেজটাকে কি বলবো? নাউন ফ্রেজ বলবো। এই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কি ফ্রেজ বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। বলেন নাউনের ঠিক পরে বসে যদি কোনো ফ্রেজ ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বলে, অতিরিক্ত কোনো পরিচয় মানে অতিরিক্ত যাই বলুক দোষ গুণ, হ্যাঁ যাই বলুক না কেন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বললে সেটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দ্য ওয়াচ ঘড়িটি মেড ইন সুইজারল্যান্ড, যেটা সুইজারল্যান্ডের তৈরি, ইজ ভেরি কস্টলি, মানে সুইজারল্যান্ডের তৈরি ঘড়িগুলো খুবই ব্যয়বহুল বা দামি। সুইজারল্যান্ডের তৈরি ঘড়িগুলো কি খুব দামি বা ব্যয়বহুল। তাহলে এই যে মেড ইন সুইজারল্যান্ড এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝতে পেরেছেন না বোঝেন নাই বলেন? এবার আসেন আমরা পার্টিসিপল ফ্রেজ শিখবো। পার্টিসিপল ফ্রেজ এবার আমরা শিখবো পার্টিসিপল ফ্রেজ। এরপরে আমরা আজকে ক্লাস শেষ করব, পরের দিন আমরা বাকি অংশ করব, কারণ একদিনে সব পড়লে আপনারা বুঝবেন না। হ্যাঁ আর এমনি আজকে আমি 8টা থেকে ক্লাস শুরু করেছি। আসেন পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ খেয়াল করেন, পার্টিসিপল ফ্রেজ হলো 3 প্রকার। লেখেন পার্টিসিপল ফ্রেজ 3 প্রকার। পার্টিসিপল ফ্রেজ লিখে লেখেন 3 প্রকার। এটি 3 প্রকার পার্টিসিপল ফ্রেজ, এটি 3 প্রকার। এটি 3 প্রকার কি কি? একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। লেখেন প্রেজেন্ট
পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। 2 নম্বরে হলো ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। 3 নম্বরে লিখবেন পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে বলেন পার্টিসিপল ফ্রেজ মোট কয় প্রকার? পার্টিসিপল ফ্রেজ হলো মোট 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। বলেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা শুরু হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরু হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। পারফেক্ট পার্টিসিপল শুরু হবে V3 দিয়ে, পাস্ট পার্টিসিপল শুরু হবে V3 দিয়ে এবং পারফেক্ট পার্টিসিপল শুরু হবে হ্যাভিং প্লাস V3 দিয়ে। হ্যাভিং প্লাস কী দিয়ে বলেন? হ্যাভিং প্লাস V3 দিয়ে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল শুরু হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, পাস্ট পার্টিসিপল শুরু হবে V3 দিয়ে এবং পারফেক্ট পার্টিসিপল শুরু হবে হ্যাভিং প্লাস V3 দিয়ে। হ্যাভিং প্লাস কি? V3 দিয়ে। স্যার নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয়, মডিফায়ার, মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। মডিফায়ার এই যে আমাদের তন্ময় ঘোষ বলছে মডিফায়ারও বলে, এই মডিফায়ার মানেই হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, মডিফায়ার মানেই হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটা মডিফায়ার হয়, আর মডিফাইটা হলো নাউনের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তন্ময় এটা হলো মডিফায়ার হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই হলো মডিফায়ার। হ্যাঁ, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটার নাম মডিফায়ার হয়, সেটা ঠিক আছে, কিন্তু মডিফায়ার মানেই হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তার মানে নাউন বা প্রোনাউন, এইটা বুঝতে পেরেছেন? মডিফায়ার মানেই হয় অ্যাডজেক্টিভ হবে নাহলে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? নাউনকে মডিফাই করলে সেই মডিফায়ারটার নাম অ্যাডজেক্টিভ, আর নাউন বাদে অন্যান্য পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন বাদে, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে যদি মডিফাই করে তাহলে সেটার নাম হয় অ্যাডভার্ব মডিফায়ার। আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেই মডিফায়ারটার নাম হয় অ্যাডজেক্টিভ। তন্ময় ক্লিয়ার কিনা? তন্ময় ক্লিয়ার কিনা? তাহলে পার্টিসিপল ফ্রেজ 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ভার্ব আইএনজি দিয়ে শুরু হবে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ V3 দিয়ে শুরু হবে, আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আমরা কি আর সামনে এগোবো নাকি এইখানে রেখে দিয়ে আগামী দিন শুরু করব? বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আর আমরা কি আজকে আর সামনে এগোবো নাকি এখানে থেকে রেখে দিব? বলেন এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ স্যার, তন্ময় ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আলোচনা করব। আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা নিয়ে। দেখেন, ইটিং ব্যালেন্স ডায়েট keeps us fit। বলেন ইটিং ব্যালেন্স ডায়েট কিপস আস ফিট, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বলেন এটা কি? এটা একটা নাউন ফ্রেজ। এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। কিন্তু আমরা যদি বলি পিপল ইটিং ব্যালেন্স ডায়েট, কিপ আস ফিট, হ্যাঁ, কিপ ফিট, আসতে দেওয়া লাগবে না, কিপ ফিট। বলেন ইটিং ব্যালেন্স ডায়েট কিপ আস ফিট, ইটিং ব্যালেন্স ডায়েট, কমাতে দরকার নেই, ইটিং ব্যালেন্স ডায়েট কিপস আস ফিট, এটা হলো নাউন ফ্রেজ। এটা কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। কিন্তু দেখেন এই যে ইটিংয়ের আগে, এইখানে ইটিংয়ের আগে কোনো নাউন ছিল না, কিন্তু এইখানে ইটিং ব্যালেন্স ডায়েট এর পূর্বে একটা নাউন দেওয়া আছে। এর পূর্বে কী দেওয়া আছে? নাউন দেওয়া আছে। তাহলে নাউন দেওয়া থাকার কারণে নাউনের পরে যে ফ্রেজটা বসে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলে নাউনের পরে যে ফ্রেজটা বসে তার নাম কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজটার নাম কি হয়? এই অ্যাডজেক্টিভ ফ্রেজটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই অ্যাডজেক্টিভটার নাম কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই অ্যাডজেক্টিভটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বলেন ক্লোজিং দ্য ডোর,
বলেন ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট। বলেন ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট, ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট। বলেন এই ক্লোজিং দ্য ডোর, বলেন এই ক্লোজিং দ্য ডোর হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল কি ফ্রেজ। ক্লোজিং দ্য ডোরটা এখানে কি বলেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই তিনটা শেষ করব, এই তিনটা শেষ করতে গেলে কিন্তু সময় লাগবে অনেক। তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে ভার্ব আইএনজি দিয়ে শুরু হবে, কিন্তু এটা নাউনের পরে বসবে অথবা কোনো সাবজেক্টের আগে বসবে। দেখেন এইখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের আগে যদি কোনো ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ বসে সেটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অথবা নাউনের পরে যদি কোনো ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ থাকে সেটার নাম হবে কি পার্টিসিপল ফ্রেজ। তাহলে লিখে রাখেন একটু, নাউনের পরে, এটা লিখে রাখেন নাউনের পরে এবং নাউনের পরে এবং সাবজেক্টের আগে, এই দুটো লিখে রাখেন নাউনের পরে এবং সাবজেক্টের আগে কোনো ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ বসলে, ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ বসলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে, সেটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। খেয়াল করেন নাউনের পরে, তাহলে এই যে নাউন পিপল নাউনের পরে, ইটিং ব্যালেন্স ডায়েট, নাউনের পরে যদি কোনো ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ থাকে তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর নাউনের পরে নেই কিন্তু সাবজেক্টের আগে, দেখেন সি হলো এই বাক্যের সাবজেক্টের আগে ক্লোজিং দ্য ডোর ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ আছে, ক্লোজের সাথে আইএনজি, সাবজেক্টের আগে বা ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ অথবা নাউনের পরে ভার্ব আইএনজি যুক্ত ফ্রেজ বসলে সেই ফ্রেজটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সেই ফ্রেজটার নাম হবে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ আসলে বেশি পড়াইলে তখন মাথায় ধরবে না, কারণ আমি 8টার থেকে একটা ক্লাস নিচ্ছি, 10টার থেকে একটা ক্লাস। আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো এবং আজকে এই ক্লাস এখানে শেষ হবে এবং এর পরের দিন আমরা আবার নতুন করে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের পর থেকে আগামীকাল বা এরপরে যখন ক্লাস হবে আমি পোস্ট দিয়ে দিব, তখন আমরা এর পরের থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা এর পরের থেকে শুরু করব। এখন শেষ কথা হলো যে এখনও আমার কাছ থেকে পিডিএফ নেন নাই, যে কোনো চাকরির পরীক্ষা বলেন, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলেন, রুয়েট, কুয়েট, সুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পরীক্ষার জন্য প্রয়োজনীয় নোট শিট, হ্যান্ড নোট, বই, হ্যাঁ বইয়ের পিডিএফ যদি সরাসরি মূল বইয়ের পিডিএফও যদি আপনারা নিতে চান আমার কাছ থেকে উইদাউট পেমেন্ট, একটা টাকাও দেওয়া লাগবে না, একবারে 100% ফ্রিতে নিতে পারবেন। 01568948393, 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এখনই নক দিয়ে বলবেন যে পিডিএফ চাই, আমি পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো বই, নোট শিট এর পিডিএফ ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটা টাকা দিয়ে কারোর বই কেনার দরকার নাই, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ, আগামীকাল আবার আমরা এইটার পরের অংশ অর্থাৎ ফ্রেজের পরের অংশ আমরা আলোচনা করব। আর যারা পিডিএফ পান নাই 01568948393 এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে পিডিএফটা দিয়ে দেন, ইনশাল্লাহ আমি পিডিএফ দিয়ে দেবো, ফ্রি, কোনো টাকা লাগবে না।